আজকে আমরা নবম শ্রেণীর পাঠ্যসূচির একদম শেষ অধ্যায় মানচিত্র ও স্কেল সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়টা বিস্তারিতভাবে আলোচনা করার আগে যেটা সম্পর্কে তোমাদের প্রাথমিক জ্ঞান লাভ করতে হবে সেটা হলো কি গ্লোব। তো গ্লোব সম্পর্কে তোমরা অল্প বিস্তর সবাই জানো এবং গ্লোবে আমরা কি দেখতে পাই সেটা আশা করি তোমরা জানো। এই গ্লোব হলো ভূগোল পাঠের ক্ষেত্রে একটা অপরিহার্য টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ TLM। গ্লোবকে আমরা কি বলে থাকি? পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা প্রতিরূপ। অর্থাৎ বাস্তব বা প্রকৃত পৃথিবীকে আনুপাতিক হারে ছোট করে ভূগোলক আঁকা হয়, তাই একে কি বলা হয়? পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। এই গ্লোবের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীটাকেই পড়তে ও জানতে পারি এবং বুঝতেও পারি, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা? কোনো দেশ, রাজ্য এবং জেলা প্রভৃতি বিষয়গুলোকে আমরা বিস্তৃতভাবে কিন্তু এই গ্লোবের মাধ্যমে জানতে পারি না। তো ভূগোল পাঠের ক্ষেত্রে গ্লোবের কি প্রয়োজনীয়তা রয়েছে? গ্লোব দেখে পৃথিবীর সামগ্রিক রূপ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। গ্লোব দেখে স্কেল সম্পর্কে ধারণা জন্মায়। পৃথিবীর সাগর, মহাসাগর, মহাদেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। গ্লোবের ঘূর্ণন অর্থাৎ গ্লোব যেভাবে ঘুরছে সেটা দেখে পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। গ্লোবের মাধ্যমে আমরা পুরো পৃথিবীটাকে জানতে পারছি এবং বুঝতে পারছি, কিন্তু এর সাহায্যে দেশ, রাজ্য, জেলা প্রভৃতি বিষয়গুলোকে কিন্তু আমরা বিস্তৃতভাবে বা বিস্তারিতভাবে জানতে পারছি না। তো সেই অসুবিধাটা দূর করতে বা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের যে টিচিং লার্নিং মেটেরিয়ালের সাহায্য নিতে হয় সেটা হলো মানচিত্র। তো মানচিত্র এইসব অসুবিধা আমাদের দূর করে। মানচিত্র হলো সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশের কাগজের উপর একটা দ্বিমাত্রিক উপস্থাপন, এবং এই উপস্থাপন একটা নির্দিষ্ট জ্যামিতিক ও গাণিতিক নিয়মে করা হয়ে থাকে। তাহলে মানচিত্র কি? মানচিত্রকে ইংরাজিতে কি বলা হয়? ম্যাপ। এই ম্যাপ শব্দটা ল্যাটিন শব্দ মাপ্পা থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো কাপড়। প্রাচীনকালে মানচিত্র চামড়া বা কাপড়ে আঁকা হতো বলে এই রকম নামকরণ হয়েছে। যে নির্দিষ্ট জ্যামিতিক ও গাণিতিক নিয়মে ও নির্দিষ্ট স্কেলে সাদা কাগজের উপরে পৃথিবী ও পৃথিবীর কিছু অংশকে যখন উপস্থাপন করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়? মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশনও একটা দ্বিমাত্রিক উপস্থাপন। যে বিশেষ বিদ্যায় মানচিত্র সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় তাকে কি বলা হচ্ছে? মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি। আর যিনি এই বিষয়ে দক্ষ তাকে আমরা কি বলে থাকি? কার্টোগ্রাফার বলে থাকি। যখন অসংখ্য মানচিত্র একসাথে সংকলিত হয় তখন তাকে আমরা কি বলে থাকি? অ্যাটলাস। অ্যাটলাস একটা ইংরাজি শব্দ। ভূগোলবিদ্যায় অ্যাটলাস কথার অর্থ হচ্ছে মানচিত্রের বই। এই বইতে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রাকৃতিক মানচিত্র যেমন থাকে তার পাশাপাশি রাজনৈতিক ও বিষয়ভিত্তিক মানচিত্রও কিন্তু উপস্থাপন করা হয়ে থাকে। সমগ্র পৃথিবীর মহাদেশ ভিত্তিক মানচিত্র অ্যাটলাসে স্থান পায়। অ্যাটলাস বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়, যেমন কি স্কুলের ছেলে মেয়েদের ব্যবহারের জন্য স্কুল অ্যাটলাস, ভ্রমণার্থীদের সুবিধার জন্য ট্যুরিজম অ্যাটলাস ইত্যাদি। তবে এটা মনে রাখা অত্যন্ত দরকার যে মানচিত্র সংকলিত যে বই তাকে আমরা কি বলছি? অ্যাটলাস। কিন্তু স্কেচ বা প্ল্যান কিন্তু মানচিত্র কখনোই নয়। তাহলে স্কেচ কি? স্কেচ হলো কোনো সুনির্দিষ্ট স্কেল ছাড়া কোনো কাগজের উপর যখন কোনো কিছু আঁকা হবে তখন তাকে আমরা বলবো স্কেচ। আর প্ল্যান হচ্ছে কোনো সুনির্দিষ্ট স্কেলে যখন কোনো ছোট অঞ্চলকে বিস্তৃতভাবে বোঝানো হবে বৃহৎ স্কেলের দ্বারা তখন তাকে আমরা বলবো প্ল্যান, যেমন বাড়ির প্ল্যান, শহরের প্ল্যান ইত্যাদি। এখন তোমরা মানচিত্রের বিবর্তন বা
মানচিত্র তৈরির ইতিহাস সম্পর্কে জানবে। মানচিত্রের সংজ্ঞায় তোমরা এটা জেনেছো যে সমগ্র পৃথিবী বা পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশগুলোকে একটা নির্দিষ্ট স্কেল, প্রচলিত প্রতীকচিহ্ন, নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অনুসারে যখন সমতল কাগজে দ্বিমাত্রিক ক্ষেত্রে উপস্থাপন করা হয় তখন তাকে মানচিত্র বলে। মানচিত্র প্রথমে কাপড়ের উপর আঁকা হতো। সুদীর্ঘ কাল ধরে মানচিত্রের নানা রকম বিবর্তন ও পরিবর্তন ঘটেছে। প্রাচীনকালে গুহার দেয়ালে, পাতায়, কাপড়ের উপরে ছবি আঁকা হতো। মার্শাল দ্বীপবাসী এস্কিমো রেড ইন্ডিয়ানরা সরু কাঠামোর সঙ্গে মাছ, পাতা বা শামুকের খোলস বেঁধে তাতে মানচিত্র আঁকত। নৃতত্ত্ববিদদের মতে এই মানচিত্রগুলো ছিল অতি প্রাচীন। ব্যাবিলনীয়রা বৃত্তকে 360 ভাগে ভাগ করে ডিগ্রি ধারণা প্রথম প্রবর্তন করেন। তারা মানচিত্র আঁকার জন্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি কোণ ব্যবহার করে। গ্রিকরা গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনে বিশেষ পারদর্শী ছিলেন। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস নিখুঁতভাবে পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন। তিনি বিভিন্ন অক্ষরেখা যেমন নিরক্ষরেখা, 2 ক্রান্তীয় রেখা ও মেরুরেখা সহ পৃথিবীর গোলাকার আকৃতি মানচিত্র উপস্থাপন করেন। মিশরের ফেরাও দ্বিতীয় রামসেস নিজ সাম্রাজ্যে ভূমিকর আদায়ের উদ্দেশ্যে জমি জরিপ করে মানচিত্র তৈরি করেছিলেন। গ্রিক দার্শনিক হেরোডোটাস বলেন, এশিয়া, ইউরোপ ও লিবিয়া নিয়ে গঠিত পৃথিবীর আকৃতি আয়তাকার। তিনি কি মনে করতেন? পৃথিবীর স্থলভাগের দক্ষিণাংশে ভারত উপকূল থেকে শুরু করে স্পেন পর্যন্ত মহাসাগর দ্বারা বেষ্টিত রয়েছে। বিভিন্ন দেশের নাবিকরা বিশ্ব পর্যটনের জন্য নতুন দেশ আবিষ্কার করেন এবং মানচিত্র অঙ্কনবিদ্যার মাধ্যমে মানচিত্র তৈরি করতে শুরু করেছিলেন। মধ্যযুগে আল ইদ্রিসি পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ হলেন কয়েকজন গ্রিক দার্শনিক। তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য তারা হলেন অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি প্রভৃতি। টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। টলেমির আঁকা পৃথিবীর মানচিত্র সঠিক না হলেও তার যেই প্রয়াস সেটা অভূতপূর্ব ছিল। এবার যে বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হলো কি, মানচিত্র তৈরির পদ্ধতি। কতকগুলো সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলেই তবে একটা মানচিত্র পূর্ণ রূপ পায়। সেই পদ্ধতিগুলো কি কি? জমি জরিপ পদ্ধতি, রিমোট সেন্সিং পদ্ধতি, ফটোগ্রাফ থেকে মানচিত্র প্রস্তুতকরণ, মানচিত্র অভিক্ষেপ পদ্ধতি ও সফটওয়্যারের সাহায্যে। জমি জরিপ পদ্ধতিটা কি? কোনো নির্দিষ্ট অঞ্চলে কতকগুলো ভৌগোলিক যন্ত্রপাতি ব্যবহার করে, যেমন প্রিজমেটিক কম্পাস, থিওডোলাইট, ফিতে, চেন, ডাম্পি লেভেল ইত্যাদির সাহায্যে যখন জমি জরিপ করা হয় এবং স্কেল অনুযায়ী যখন ওই অঞ্চলের মানচিত্র আঁকা হয় তখন সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? জমি জরিপ পদ্ধতি। এরপরে রয়েছে রিমোট সেন্সিং পদ্ধতি। বর্তমানে মানচিত্র অতি আধুনিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। এর মধ্যে রিমোট সেন্সিং পদ্ধতি অন্যতম। এই পদ্ধতিতে সবচেয়ে আধুনিক, নির্ভুল ও সঠিক তথ্য সমৃদ্ধ মানচিত্র প্রস্তুত করা হয়। কৃত্রিম উপগ্রহ থেকে যে ছবি পাওয়া যায় সেই ছবির তথ্যের সাহায্যে কম্পিউটারাইজড করা হয় এবং মানচিত্র তৈরি করা হয়। ফটোগ্রাফ থেকে মানচিত্র প্রস্তুতকরণ। বিমান থেকে নেওয়া বিমানচিত্র, আলোকচিত্র থেকে স্টিরিওস্কোপ যন্ত্রের সাহায্যে ত্রিমাত্রিক দৃশ্যকে দ্বিমাত্রিক ক্ষেত্রে উপস্থাপন করা হয় এবং তা থেকে মানচিত্র প্রস্তুত করা হয়। মানচিত্র অভিক্ষেপ পদ্ধতি কোনটা? বিভিন্ন মানচিত্র অভিক্ষেপ অর্থাৎ ম্যাপ প্রজেকশনের সাহায্যে যখন মানচিত্র তৈরি করা হয়
তবে এক্ষেত্রে মানচিত্র তৈরিতে কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা কিন্তু থেকে যায়। এবার শেষ যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কি সফটওয়্যারের সাহায্যে। বিভিন্ন স্থানে সমীক্ষালব্ধ তথ্য নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে এই পদ্ধতিতে কিন্তু মানচিত্র প্রস্তুত করা হয়ে থাকে। একটা সম্পূর্ণ মানচিত্রে কোন কোন বিষয় অবশ্যই থাকতে হবে বা একটা মানচিত্র আঁকার উপাদানগুলো কি কি সেইটা সম্পর্কে তোমরা এবার জানবে। পৃথিবী বা তার অংশবিশেষকে কাগজে আঁকার জন্য 8টা বিষয় একান্তভাবে প্রয়োজন হয়। সেগুলো হলো স্কেল, মানচিত্র অভিক্ষেপ, সমতল পৃষ্ঠ, বিষয় নির্বাচন, অক্ষর নির্বাচন, উত্তর রেখা চিহ্নিতকরণ, সীমারেখা অঙ্কন ও নির্দেশিকা। উপযুক্ত স্কেলের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো অংশকে কাগজে ছোট বা বড় করে দেখানো যায়। মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জাল প্রস্তুত করা হয় এবং যার উপর ভিত্তি করে মানচিত্র আঁকা যায়। সঠিকভাবে মানচিত্র আঁকার জন্য অবশ্যই সমতল পৃষ্ঠের প্রয়োজন হয়। এখানে তোমরা উদাহরণস্বরূপ কাগজের কথা বলতে পারো। এরপরে রয়েছে বিষয় নির্বাচন। মানচিত্রে কোন কোন বিষয় বা উপাদানসমূহকে দেখানো হবে তা ঠিক করা একান্ত প্রয়োজন। শিরোনাম ও অন্যান্য তথ্য চিহ্নিত করার জন্য উপযুক্ত অক্ষর নির্বাচন করতেই হবে। এরপরে রয়েছে উত্তর রেখা চিহ্নিতকরণ বা যেটাকে আমরা বলে থাকি নর্থ লাইন। মানচিত্রের উপরের দিকে এন চিহ্নের সাহায্যে উত্তর দিক নির্দেশ করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হলো কি সীমারেখা অঙ্কন। দেশ, রাজ্য, সমুদ্র, উপকূল প্রভৃতি বোঝাতে পৃথক সীমারেখা ব্যবহার করা উচিত। মানচিত্রে ব্যবহৃত চিহ্ন, প্রতীক বা রঙের পরিচিতির জন্য একটি নির্দেশিকা দেওয়া থাকে, যেটাকে আমরা কি বলে থাকি ইন্ডেক্স। এবার যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি মানচিত্রের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ম্যাপ। মানচিত্রকে স্কেল, বিষয়, তথ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। স্কেলের ভিত্তিতে মানচিত্রকে 3 ভাগে ভাগ করা যায়: ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ স্কেল। বিষয়ের ভিত্তিতে প্রধান 2টো ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাকৃতিক ও সাংস্কৃতিক। প্রাকৃতিক ভাগকে আবার 5টা উপভাগে ভাগ করা যায়। কি কি? ভূপ্রাকৃতিক, জলবায়ুগত, উদ্ভিদগত, মৃত্তিকাগত ও অন্যান্য। আর সাংস্কৃতিক অংশকে সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক ও অন্যান্য ভাগে ভাগ করা যায়। তথ্যের ভিত্তিতে মানচিত্রকে গুণগত ও পরিমাণগত এই 2 ভাগে ভাগ করা যায়। আর উদ্দেশ্যের ভিত্তিতে মানচিত্রকে সাধারণ ও বিশেষ এই 2 ভাগে ভাগ করা যায়। এবার আমরা প্রতিটা ভাগ সম্পর্কে একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে স্কেলের ভিত্তিতে মানচিত্রের যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে আলোচনা করা যাক। তো এই ভিত্তিতে কটা ভাগে ভাগ করা হয়েছিল মানচিত্রকে? 3 ভাগে। ক্ষুদ্র স্কেল মানচিত্র, মাঝারি স্কেল মানচিত্র আর হচ্ছে বৃহৎ স্কেল মানচিত্র। তো ক্ষুদ্র স্কেল মানচিত্র কি বা কাকে বলে? অনেক বড় অঞ্চলকে কাগজে যখন ছোট করে দেখানো হয় এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য যে স্কেলকে চিহ্নিত করা হয় তাকেই বলা হচ্ছে কি ক্ষুদ্র স্কেল মানচিত্র। এই মানচিত্রের কি সুবিধা রয়েছে? ক্ষুদ্র স্কেলে বড় অঞ্চলকে ছোট করে দেখানো হয়। একটি কাগজে সমগ্র পৃথিবী বা তার কোনো অংশকে দেখানো যায়। সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। সেগুলো কি? অনেক ক্ষেত্রেই সাংকেতিক চিহ্নের সাহায্যে বিভিন্ন বস্তুকে দেখানো হয়। স্থানের স্বল্পতার কারণে সবসময় বড় অঞ্চলের সব তথ্য এই মানচিত্রে দেখানো সম্ভব হয়ে ওঠে না। কি উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষুদ্র স্কেলের মানচিত্রের? আন্তর্জাতিক মানচিত্র, দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। এরপরে রয়েছে মাঝারি স্কেল মানচিত্র। কোনো বড় অঞ্চলকে
একাধিক অঞ্চলে ভাগ করে কাগজে দেখানোর জন্য স্কেলের মাঝারি অনুপাতের সাহায্য নিয়ে যে মানচিত্র আঁকা হয় তাকে মাঝারি স্কেল মানচিত্র বলে, যেমন কি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এরপরে যেটা রয়েছে সেটা হলো কি বৃহৎ স্কেল মানচিত্র। কোনো ছোট অঞ্চলকে বড় করে কাগজে দেখানোর জন্য স্কেলের বৃহৎ অনুপাতের সাহায্যে যে মানচিত্র আঁকা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? বৃহৎ স্কেল মানচিত্র, যেমন কি মৌজা মানচিত্র। বিষয়ভিত্তিক মানচিত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ ও সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ। প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতির ভিত্তিতে যখন কোনো মানচিত্র প্রস্তুত করা হয় তখন তাকে প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ বলে। এই প্রাকৃতিক মানচিত্রের আবার কতগুলো উপভাগ রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হলো কি ভূপ্রাকৃতিক মানচিত্র। এক্ষেত্রে ভূমির উচ্চতা, বন্ধুরতা, ঢাল, শিলার প্রকৃতি প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে মানচিত্র আঁকা হয়। যেমন ভারতের ভূপ্রাকৃতিক মানচিত্র থেকে আমরা কী জানতে পারি? পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি অঞ্চল সহজেই বুঝতে পারি। এরপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি জলবায়ুগত মানচিত্র। আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে এই মানচিত্র আঁকা হয়। আবহাওয়ার বিভিন্ন উপাদান কি কি? বায়ুর চাপ, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতি। যেমন ভারতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মানচিত্রের সাহায্যে ভারতের কোন অংশে কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং কোন অঞ্চলগুলো বৃষ্টিপাত কম হওয়ার জন্য শুষ্ক প্রকৃতির রয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। এরপরে রয়েছে উদ্ভিদগত মানচিত্র। কোনো অঞ্চলে বা দেশে প্রাকৃতিক উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে এই মানচিত্র তৈরি করা হয়। যেমন ভারতের স্বাভাবিক উদ্ভিদের মানচিত্রের সাহায্যে ভারতের কোন অঞ্চলে চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয় মরু উদ্ভিদ লক্ষ্য করা যায় সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। এরপরে চতুর্থত যেটা রয়েছে সেটা হচ্ছে কি মৃত্তিকা মানচিত্র। ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার মাটির গুণাগুণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বলা হচ্ছে মৃত্তিকা মানচিত্র। এই মানচিত্রের সাহায্যে আমরা ভারতের মৃত্তিকা বিভিন্ন মৃত্তিকা সম্পন্ন যে রয়েছে, যেমন কি ভারতের কোন অঞ্চলে পলিমাটি, কোথায় মরুমৃত্তিকা, কোথায় কৃষ্ণ মৃত্তিকা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করতে পারি। এরপরে রয়েছে অন্যান্য মানচিত্র। এই 4 রকম মানচিত্র ছাড়াও ভূত্বকে শিলার প্রকৃতি, নদীর বিন্যাস, মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতির ভিত্তিতেও কিন্তু প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র তৈরি করা হয়। এরপরে বিষয় ভিত্তিতে মানচিত্রের দ্বিতীয় যে ভাগটা ছিল সেটা ছিল সাংস্কৃতিক ভাগ। এই সাংস্কৃতিক ভাগের আবার কতগুলো উপভাগ রয়েছে। তো প্রথমে জেনে নেওয়া যাক সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি উপাদানের ভিত্তিতে যে মানচিত্র আঁকা হয় তাকে বলা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ। এর প্রথম ভাগ কোনটা রয়েছে? সামাজিক মানচিত্র। জনসংখ্যার বণ্টন, জনজাতি, সম্প্রদায়, উপজাতি, ধর্ম, ভাষা প্রভৃতি বিষয়কে ভিত্তি করে সামাজিক মানচিত্র তৈরি করা হয়। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি অর্থনৈতিক মানচিত্র। কৃষিজ, বনজ, খনিজ, শিল্পজ উপাদান ও অন্যান্য দ্রব্যের বণ্টন প্রভৃতি অর্থনৈতিক বৈশিষ্ট্য এই মানচিত্রে দেখানো হয়। যেমন ভারতের খনিজ সম্পদের মানচিত্র থেকে বোঝা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের কতটা প্রাচুর্য রয়েছে সেটা। এরপরে তৃতীয় যেটা রয়েছে সেটা হলো কি ঐতিহাসিক মানচিত্র। অতীতের প্রসিদ্ধ স্থান, রাজ্যের সীমানা, ঐতিহাসিক ঘটনার স্থান
প্রভৃতি যে মানচিত্রে তুলে ধরা হয় তাকেই বলা হচ্ছে কি ঐতিহাসিক মানচিত্র। যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যের বিস্তার ভারতের বিভিন্ন ঐতিহাসিক মানচিত্র থেকেই কিন্তু আমরা জানতে পারি। এরপরে শেষ যে ভাগটা রয়েছে সাংস্কৃতিক মানচিত্রে, সেটা হচ্ছে কি অন্যান্য। এই তিনটে ভাগ ছাড়াও রাজনৈতিক, সামরিক যুদ্ধক্ষেত্র, ভূমির ব্যবহার প্রভৃতি বিষয়গুলির ভিত্তিতেও সাংস্কৃতিক মানচিত্র তৈরি করা হয়। তথ্যের ভিত্তিতে মানচিত্রকে দুভাগে ভাগ করা হয়েছিল, গুণগত ও পরিমাণগত মানচিত্র। তো গুণগত মানচিত্র কি? যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের গুণগত দিক প্রকাশ করা হয় তাকে গুণগত মানচিত্র বলে। আর যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক, যেমন পরিমাণের তারতম্য, উচ্চতা, ক্ষেত্রফল ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা কি বলছি? পরিমাণগত মানচিত্র। যেমন ভারতের জনঘনত্ব মানচিত্র, বিন্দু মানচিত্র ইত্যাদি। উদ্দেশ্যের ভিত্তিতেও কিন্তু মানচিত্রকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। কি কি? সাধারণ ও বিশেষ মানচিত্র। সাধারণ মানচিত্র কাকে বলে? যেসব মানচিত্র সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে ও বুঝতে পারে তাকে সাধারণ মানচিত্র বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক মানচিত্র। আর যেসব মানচিত্র কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে বিশেষ মানচিত্র বলা হয়। যেমন ভারতের প্রাকৃতিক মানচিত্র। মানচিত্রের শ্রেণীবিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন রকম মানচিত্র সম্পর্কে জানতে পেরেছি এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কেও আমরা জেনেছি। এই মানচিত্রগুলো আমাদের বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই মানচিত্রগুলোর মধ্যে যে দুটো মানচিত্র সম্পর্কে তোমাদের বিশদে জানতে হবে সে দুটো হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও মৌজা মানচিত্র। তো প্রথমে আমরা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সম্পর্কে আলোচনা করব ও পরে মৌজা মানচিত্র সম্পর্কে জানব। তো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রকে ইংরেজিতে কি বলা হয়? টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ এই শব্দটার কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ টোপোসের অর্থ হচ্ছে স্থান বা প্লেস এবং গ্রাফিয়া শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, এবং এই দুটো শব্দের সংমিশ্রণে টোপোগ্রাফিক্যাল কথাটা এসেছে। টোপোগ্রাফিক্যাল ম্যাপকে বাংলায় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা ভূসংস্থানিক মানচিত্র বলা হয়ে থাকে। একে আবার সংক্ষেপে টোপোশিটও বলা হয়। ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের ভূপ্রাকৃতিক, যেমন হচ্ছে কি ভূমিরূপ, নদ নদী, মৃত্তিকা, ও সাংস্কৃতিক, যেমন জনবসতি, পরিবহন ইত্যাদি উপাদানগুলোকে নির্দিষ্ট রং, প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা, মূলনীতি ও সূচক সংখ্যা সহ দ্বিমাত্রিক তলে যখন উপস্থাপন করা হয় তখন তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তখন কিন্তু অবশ্যই তোমরা পয়েন্ট আকারে লিখবে, এসে আকারে কিন্তু লিখবে না। এই মানচিত্রের একটি নির্দিষ্ট সূচক সংখ্যা অর্থাৎ ম্যাপ নম্বর থাকে, যেমন 73 J/7, 73 B/16 ইত্যাদি। মানচিত্রের স্কেল নির্দিষ্ট হয়, যেমন RF = 1:50,000 বা 1:25,000 ইত্যাদি। অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার সমান হয়। জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশিতত্ত্বের ভিত্তিতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয়। মানচিত্রে নির্দিষ্ট রং ও প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় বলে উপাদানগুলোকে পৃথক পৃথকভাবে বোঝা সম্ভব হয়। এই মানচিত্রে নীল রঙের দ্বারা নিত্যবহ নদী ও জলাশয়কে বোঝানো হয়ে থাকে। সবুজ রং ব্যবহার করা হয় গাছপালা ও বনভূমিকে বোঝানোর জন্য। হলুদ রঙের দ্বারা চাষযোগ্য জমি বা নদী অববাহিকার নিকটবর্তী জমিকে নির্দেশ করা হয়। কালো রঙের মাধ্যমে অনিত্যবহ নদী এবং রেললাইন বোঝানো হয়। এছাড়াও স্পট হাইট ও টেলিগ্রাফ লাইনও কালো রঙের মাধ্যমে দেখানো হয়ে থাকে। এই মানচিত্রে
সমোন্নতি রেখা অর্থাৎ সম উচ্চতা সম্পন্ন জায়গাগুলোকে যে রেখার দ্বারা যুক্ত করা হয় তাকেই তো সমোন্নতি রেখা বলা হয়। এই রেখাকে বোঝানোর জন্য বাদামি রং ব্যবহার করা হয়ে থাকে। লাল রঙের দ্বারা রাস্তা বা সড়কপথ এবং বসতি বোঝানো হয়। ভূপৃষ্ঠের প্রাথমিক ও সাংস্কৃতিক উপাদানগুলোকে সহজেই এই মানচিত্রের মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়। তো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কী প্রয়োজনীয়তা রয়েছে ভূগোল পাঠের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে? এই মানচিত্রের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো হলো ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলোকে একসঙ্গে মানচিত্রে দেখানো হয় বলে উপাদানগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে সেটা সহজেই বোঝা যায়। কোনো অঞ্চলের প্রকৃতি সহজে অনুধাবন করা যায়, অর্থাৎ অঞ্চলটা পার্বত্য অঞ্চল নাকি মালভূমি অঞ্চল নাকি সমভূমি অঞ্চল সেটা সহজেই বোঝানো সম্ভব হয়ে থাকে। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য এই মানচিত্র ব্যবহার করা হয়। সড়কপথ ও রেলপথ নির্মাণে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই মানচিত্র কিন্তু খুবই উপযোগী। এবার জেনে নেওয়া যাক এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রের কী সুবিধা রয়েছে এবং কী অসুবিধা রয়েছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধাগুলো আগে জানব, তারপরে অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। এই মানচিত্রে বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়সমূহের তথ্য পাওয়া যায়। এই মানচিত্র থেকে যে কোনো দুটো স্থানের মধ্যে দূরত্ব সহজেই নির্ণয় করা যায়। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব হয়। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এই মানচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। সামরিক উদ্দেশ্য ও গবেষণার কাজে এই টোপোশিট বিশেষভাবে উপযোগী। এবার অসুবিধাগুলো কী কী সেটা জানব। সময়ের সাপেক্ষে দ্রুত পরিবর্তন করা যায় না বলে অনেক সময় বাস্তবের সঙ্গে বিশাল পার্থক্য এই মানচিত্রে লক্ষ্য করা যায়। চিহ্ন, সংকেত এবং ব্যবহারবিধি যদি কেউ না জানে তাহলে কিন্তু এই মানচিত্র পাঠ করা বা বোঝা সম্ভব হয় না। এই মানচিত্র নির্মাণ বেশ সময় সাপেক্ষ ও তার সাথে পরিশ্রম ও ব্যয় সাপেক্ষও বটে। প্রতিটা প্লটের বিবরণ কিন্তু এই মানচিত্রে পাওয়া যায় না। তোমরা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কী, এর প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে জানলে এবং এই মানচিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কেও জানতে পেরেছ। তো এই রকম একটা গুরুত্বপূর্ণ মানচিত্র তৈরির দায়িত্ব যে কোনো সংস্থার উপরে নিশ্চয়ই দেওয়া যেতে পারে না। তো ভারতে এই মানচিত্র তৈরির দায়িত্ব যে সংস্থার উপরে রয়েছে তার নাম হলো ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, যাকে ইংরেজিতে বলা হয় সার্ভে অফ ইন্ডিয়া। একে আবার সংক্ষেপে SOIO বলা হয়ে থাকে। ভারতের এই প্রাচীনতম বিজ্ঞান সংস্থা স্থাপিত হয়েছিল 1767 সালে এবং এই সংস্থাই হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত ও প্রকাশ করে থাকে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই মানচিত্র তৈরির সংস্থা রয়েছে এবং তাদের সদর দপ্তরও রয়েছে। তো ভারতে এই সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে এবং আমাদের রাজ্যে এই সর্বেক্ষণ বিভাগের শাখা অফিসটি কলকাতার 13 নম্বর উড স্ট্রিটে অবস্থিত। কেউ যদি এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র সংগ্রহ করতে যান তাহলে তাকে এই ঠিকানায় পৌঁছে এই সংস্থায় অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া থেকেই কিন্তু মানচিত্র সংগ্রহ করতে হবে। তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ যে মানচিত্র সম্পর্কে জানতে হবে সেটা হলো কি মৌজা মানচিত্র, যাকে ইংরাজিতে বলা হয় ক্যাডাস্ট্রাল ম্যাপ। এই ইংরাজি ক্যাডাস্ট্রাল শব্দটা ফরাসি শব্দ ক্যাডাস্ট্রি থেকে এসেছে, যার অর্থ হলো ভূসম্পত্তির নথিভুক্তকরণ। তাহলে এবার মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপের সংজ্ঞাটা সম্পর্কে জেনে নেওয়া যাক।
সম্পত্তি জরিপ মানচিত্রগুলোতে সাধারণত কোনো দেশের বা কোনো গ্রাম বা শহরের বাড়িঘর, জমির সীমানা, কৃষি জমি, তৃণভূমি, বাগান প্রভৃতির মানচিত্র আঁকা হয়। একেই কি বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র। সরকারি বা প্রশাসনিক কাজে সাধারণত এই মানচিত্র ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয় কী কারণের জন্য? খাজনা ও রাজস্ব আদায়ের জন্য। ভারতে মৌজা মানচিত্রগুলো সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল স্কেলে আঁকা হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক এই মৌজা মানচিত্রের কি সুবিধা বা প্রয়োজনীয়তা রয়েছে। ভূসম্পত্তি নথিভুক্ত করার উদ্দেশ্যে বা বিভিন্ন প্রশাসনিক কাজে এই মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। জমির রূপান্তর অর্থাৎ এক ফসলি থেকে বহু ফসলিতে রূপান্তর বা চাষযোগ্য জমি থেকে বসতিযুক্ত জমিতে রূপান্তর প্রভৃতি সম্পর্কে এই মানচিত্র থেকে জানা যায়। জমির যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেটা বুঝতে এই মানচিত্র সাহায্য করে। বৃহৎ স্কেলের মানচিত্র হওয়ায় বিভিন্ন প্রাকৃতিক বা সাংস্কৃতিক উপাদানগুলোকে এই মানচিত্রের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে জানা বা বর্ণনা করা সম্ভব হয়ে থাকে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে আলোচনা করেছি এবং তাদের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলো সম্পর্কেও জেনেছি। তাহলে মানচিত্রের সামগ্রিক মূল্যায়ন আমরা কিভাবে করব? অর্থাৎ মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কী রয়েছে সেটা সম্পর্কে তাহলে জানতে হবে। মানচিত্র ভৌগোলিকদের কাছে একটা হাতিয়ারের মতো। যেমন তোমরা কিছু লিখতে গেলে পেন না থাকলেও অন্তত পেন্সিল বা চকের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সেরকম ভৌগোলিকদের কাছে মানচিত্র কিন্তু একটা অন্যতম হাতিয়ার। সঠিকভাবে যদি আমরা মানচিত্র পড়তে পারি বা খুঁটিয়ে যদি বুঝতে পারি তাহলে কিন্তু যে কোনো বিষয়েরই দ্রুত সমস্যার সমাধান করা যায়। তাই মানচিত্রের গুরুত্ব আগেও যেমন ছিল এখনও কিন্তু একই রকম রয়েছে। তাহলে মানচিত্রের কি ব্যবহার লক্ষ্য করা যায়? ইতিহাস ও ভূগোল শিক্ষায়, পর্যটনে সঠিক ভৌগোলিক অবস্থান জানতে মানচিত্রের ব্যবহার অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান জানতে এবং তা সঠিকভাবে নির্ণয় করতে মানচিত্র ব্যবহৃত হয়। বর্তমানে কিন্তু যে স্মার্টফোনের মাধ্যমে আমরা পড়াশুনো করছি সেখানেও কিন্তু জিপিএসের মাধ্যমে আমরা কোনো জায়গার অবস্থান জানতে পারি। ভূপৃষ্ঠের কোনো ছোট স্থানকে বড় করে দেখাতে গেলে বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করা হয়। সেনাবাহিনীর প্রতিরক্ষা সংক্রান্ত কাজে মানচিত্রের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। দেশীয় বা আন্তর্জাতিক প্রশাসনিক সীমারেখার পরিবর্তন ঘটলে তা মানচিত্রের মাধ্যমেই আমরা বুঝতে পারি। এছাড়া প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের বণ্টন দেখাতে, বিমান ও জাহাজ চলাচলে বিশেষ অভিক্ষেপ অর্থাৎ ম্যাপ প্রজেকশনের ওপর নির্ভর করে মানচিত্র তৈরি করা হয়। শ্রেণীকক্ষে ভূগোল ও ইতিহাস পড়ানোর সময় এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেই সম্পর্কে পাঠদানের সময়ও কিন্তু এই মানচিত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করতে এবং অন্যান্য নানাবিধ কারণে মানচিত্রের ব্যবহার হয়ে থাকে। এবার মানচিত্রের গুরুত্বটা সংক্ষেপে আলোচনা করে নিই আমরা। ছাত্রছাত্রীদের কাছে লেখাপড়ার জটিল বিষয়কে সহজ, সরল এবং বোধগম্য করে তোলার ক্ষেত্রে মানচিত্রের গুরুত্ব অসীম। কোনো অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলো সম্পর্কে ধারণা দিতে এবং তা বিশ্লেষণে মানচিত্র গুরুত্বপূর্ণ। কোনো জায়গার সঠিক অবস্থান নির্ণয়ের জন্য মানচিত্র কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। ধরো তোমাদের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হলো, তো তোমরা তোমাদের গ্রাম, পোস্ট অফিস সহ পিন নম্বর লিখে এবং তার সাথে একটা ল্যান্ডমার্ক লিখে তোমাদের ঠিকানাটা বললে। তো এই ঠিকানায় কোনো জিনিস যেমন পৌঁছাতে পারে সেরকম কোনো ব্যক্তিও পৌঁছে যেতে পারেন, কিন্তু এটা তোমার বাড়ির সঠিক অবস্থান বলা হলো না। সঠিক অবস্থান বলতে গেলে কিন্তু অবশ্যই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সাহায্য নিয়ে তবেই সঠিক অবস্থানটা বলা যায় বা নির্ণয় করা সম্ভব হয়। আমরা মানচিত্র কী, এর শ্রেণীবিভাগ
ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। তো মানচিত্র বিভিন্ন উদ্দেশ্যের জন্য কিন্তু তৈরি করা হয়ে থাকে। সেই উদ্দেশ্যটা প্রশাসনিক কাজকর্মের জন্য হতে পারে, বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের জন্য হতে পারে, আবার বিভিন্ন গবেষণা কাজের জন্যও হতে পারে। তো এই বিভিন্ন প্রয়োজনের জন্যে বিভিন্ন ধরনের অ্যাটলাস তৈরি করা হয়। তার মধ্যে যে বিষয়ানুগ মানচিত্র রয়েছে এবং অন্যান্য অ্যাটলাস প্রস্তুতের জন্য একটা সংস্থার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থাটার নাম হলো ন্যাটমো, যার সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, যার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। এই সংস্থা থেকেই বিভিন্ন অ্যাটলাস ও বিষয়ানুগ মানচিত্র প্রস্তুত করা হয়। ভারতীয় ভূগোলের রূপকার ও জনক ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রচেষ্টায় 1954 সালে এই সংস্থা স্থাপিত হয়েছিল। তখন এর নাম ছিল ন্যাশনাল অ্যাটলাস অর্গানাইজেশন। তখনও কিন্তু এর সদর দপ্তর কলকাতাতেই ছিল। তারপর 1978 সালে এই সংস্থার নাম পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে যে নামটা হয়েছিল সেটা হচ্ছে কি ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে কি বলা হচ্ছে ন্যাটমো। এই সংস্থা বর্তমানে একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান।